আমরা কি কখনো অতীতে ফিরে যেতে পারব? কিংবা ভবিষ্যতের দিকে এক ঝলক উকি দিতে পারব? যুগ যুগ ধরে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। সায়েন্স ফিকশন গল্পে হোক বা সিনেমার পর্দায়, টাইম ট্র্যাভেল বা সময় ভ্রমণের ধারণাটা আমাদের বরাবরই মুগ্ধ করে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ধারণাটা কি শুধুই আমাদের কল্পনা, নাকি এর পেছনে পদার্থবিজ্ঞানের কঠিন সূত্রগুলোর মধ্যেও কোনো বাস্তব সম্ভাবনা লুকিয়ে আছে? চলুন, আজ আমরা কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বিজ্ঞানের চোখে দেখব সময় পরিভ্রমণের ব্যাপারটা আসলে কতটা সত্যি হতে পারে। আচ্ছা, টাইম ট্র্যাভেল নিয়ে কথা বলার আগে আমাদের সবার আগে বুঝতে হবে সময় জিনিসটা ঠিক কী। কারণ আমরা সাধারণত সময়কে যেভাবে ভাবি, আধুনিক পদার্থবিজ্ঞানের চোখে সময়ের ধারণাটা তার থেকে কিন্তু একদমই আলাদা। যেমন ধরুন, স্যার আইজ্যাক নিউটন মনে করতেন সময় হল পরম, মানে মহাবিশ্বের সবখানে সবার জন্য সময় একই গতিতে বয়ে চলে, যেন একটা বিশাল মহাজাগতিক ঘড়ি সবার জন্য টিক টিক করে চলছে। কিন্তু ১৯০৫ সালে আইনস্টাইন এসে এই পুরো ধারণাটাই ওলটপালট করে দিলেন। তিনি বললেন, না, সময় আপেক্ষিক। মহাবিশ্বে কোনো একটা ঘড়ি নেই, বরং প্রত্যেকের জন্য সময় তার নিজের গতিতে চলে। আইনস্টাইনের এই আপেক্ষিকতাবাদের একটা দারুণ ফলাফল হল টাইম ডিলেশন বা সময় প্রসারণ। এর সহজ মানে হল, আপনি যত দ্রুত চলবেন আপনার জন্য সময় ঠিক ততটাই ধীরে বইবে। হ্যাঁ, শুনতে বেশ অদ্ভুত লাগলেও এটাই কিন্তু আপেক্ষিকতাবাদের অন্যতম মূল ভিত্তি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই টাইম ডিলেশন কিন্তু শুধু খাতা কলমের কোনো জটিল থিওরি নয়, এটা একটা পরীক্ষিত সত্য যা বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বারবার প্রমাণ করেছেন। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল নাসার টুইন স্টাডি। নভোচারী স্কট কেলি প্রায় ১ বছর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছিলেন। এই স্পেস স্টেশনটা কিন্তু প্রচণ্ড গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীতে ফিরে আসার পর দেখা গেল তিনি তার যমজ ভাই মার্কের চেয়ে কিছুটা কম বয়সী হয়ে গেছেন। পার্থক্যটা খুব সামান্য, মাত্র ৫ মিলিসেকেন্ডের মতো, কিন্তু এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে গতি সত্যি সত্যি সময়কে ধীর করে দিতে পারে। বেশ, তাহলে আমরা জানলাম যে গতির কারণে সময় ধীরে চলে। কিন্তু আইনস্টাইনের গল্পটা এখানেই শেষ নয়। তিনি সময়ের উপর আরও একটা বিশাল প্রভাবের কথা বলেছিলেন, আর সেটা হলো মহাকর্ষ বা গ্র্যাভিটি। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ মহাকর্ষ নিয়ে আমাদের ধারণাই পুরোপুরি পাল্টে দিয়েছে। তিনি দেখালেন যে মহাকর্ষ কোনো অদৃশ্য শক্তি নয় যা দূর থেকে টানে, বরং গ্রহ বা নক্ষত্রের মতো বিশাল ভরের বস্তুগুলো তাদের চারপাশের স্থানকালের চাদরকে বাঁকিয়ে দেয়। আর আমরা এই বাঁকানো পথটাকেই মহাকর্ষ হিসেবে অনুভব করি। তো এখানেই প্রশ্নটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা, যদি সূর্য বা ব্ল্যাক হোলের মতো বিশাল বস্তু স্থানকালকে এতটা বাঁকাতে পারে, তাহলে কি এমন পরিস্থিতি তৈরি করা সম্ভব যেখানে স্থানকাল বেঁকে গিয়ে নিজের ওপরই ভাঁজ হয়ে পড়বে? আর যদি সত্যিই সেটা সম্ভব হয়, তাহলে কি সেটা অতীতে যাওয়ার কোনো গোপন পথ খুলে দেবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের টাইম ট্র্যাভেলের কিছু তাত্ত্বিক মডেলের দিকে নিয়ে যায়। পদার্থবিজ্ঞানীরা আইনস্টাইনের সমীকরণগুলো ব্যবহার করে এমন কিছু সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা করেছেন, যা দিয়ে হয়তো অতীতে যাওয়ার দরজা খোলা যেতে পারে। জন নর্টনের একটা তাত্ত্বিক মডেল দিয়ে ব্যাপারটা খুব চমৎকারভাবে বোঝা যায়। ভাবুন তো, সাধারণ স্থানকাল যদি একটা সমতল চাদরের মতো হয়, তাহলে এই মডেলের সেই চাদরের একটা অংশকে এমনভাবে কেটে আবার জোড়া লাগানো হয়, যা দিয়ে অতীতে যাওয়ার একটা পথ তৈরি হয়ে যায়। তো এই ভাঁজ করা স্থানকালে আসলে কি ঘটে? একজন নভোচারী যদি তার স্বাভাবিক সরল পথে এগোতে থাকে, পদার্থবিজ্ঞানের ভাষায় যাকে জিওডেসিক বলে, তাহলে সে একটা সিঙ্গুলারিটির পাশ দিয়ে ঘুরে এসে নিজেরই অতীতের সাথে দেখা করে ফেলবে। কোনো রকেট ইঞ্জিন ছাড়াই শুধু স্থানকালের এই অদ্ভুত চ্যানেলটি অনুসরণ করেই সে অতীতে পৌঁছে যাবে। ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে যায় যখন সেই টাইম ট্রাভেলার তার অতীতের নিজের সাথে দেখা করে। সে দেখবে তার অতীত সত্তার সময়ের উল্টো দিকে বুড়ো হচ্ছে। মানে একজনের জন্য সময় যদি সামনে এগোয়, অন্যজনের জন্য তখন সময় পেছনে যাবে। ঠিক যেন রূপকথা সেই জাদুকর মার্লিনের মতো, যে ভবিষ্যতের দিকে না গিয়ে অতীতের দিকে জীবন কাটাত। তত্ত্বের দিক থেকে তো ব্যাপারটা দারুণ আকর্ষণীয় শোনায়, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? এখানেই আমরা টাইম ট্রাভেলের দুটো সবচেয়ে বড় বাধার সামনে এসে পড়ি। এক,
প্যারাডক্স বা বিরোধাভাস, আর 2 পদার্থবিজ্ঞানের কঠিন বাস্তবতা। সবচেয়ে বিখ্যাত প্যারাডক্সটা হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ভাবুন তো একবার, কেউ যদি অতীতে গিয়ে নিজের দাদাকে তার জন্মের আগেই কোনোভাবে থামিয়ে দেয়, তাহলে তো তার বাবারই জন্ম হবে না, আর তার বাবা না থাকলে সেই টাইম ট্রাভেলারের নিজেরই তো কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু তার অস্তিত্বই যদি না থাকে, তাহলে সে অতীতে গিয়ে তার দাদাকে আটকাবে কি করে? এটা একটা সাংঘাতিক যৌক্তিক সংকট তৈরি করে। আচ্ছা, চলুন ধরেই নিই যে আমরা কোনোভাবে এই সব যৌক্তিক প্যারাডক্স এড়িয়ে গেলাম। তারপরেও একটা টাইম মেশিন বানানোর জন্য যে ধরনের ফিজিক্সের প্রয়োজন, তা আমাদের এখনকার প্রযুক্তির নাগালের অনেক অনেক বাইরে। কিংবদন্তি পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এ বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি গাণিতিকভাবে দেখিয়েছিলেন যে অতীতে যাওয়ার মতো কোনো টাইম মেশিন বানাতে হলে নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক শক্তি নামের এক অদ্ভুত পদার্থের প্রয়োজন হবে। এখন প্রশ্ন হল, এই ঋণাত্মক শক্তি জিনিসটা আবার কি? আসলে এটা এমন এক ধরনের তাত্ত্বিক পদার্থ যার ধর্ম সাধারণ পদার্থের ঠিক উল্টো। সাধারণ পদার্থ যেমন স্থানকালকে ভেতরের দিকে বাঁকিয়ে মহাকর্ষ তৈরি করে, ঋণাত্মক শক্তি ঠিক তার উল্টোটা করবে, মানে স্থানকালকে বাইরের দিকে ঠেলে দেবে। আসল সমস্যাটা হলো, এই ধরনের পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় না এবং ল্যাবরেটরিতে তৈরি করাও এখন পর্যন্ত অসম্ভব বলেই মনে করা হয়। তাহলে এত সব তথ্য, প্যারাডক্স আর বাস্তবতার বাধা পেরিয়ে আমরা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারি? টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? চলুন সবটা মিলিয়ে দেখি। ভালো খবরটা হলো, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের সমীকরণগুলো কিন্তু টাইম ট্রাভেলের সম্ভাবনাকে একবারে বাতিল করে দেয় না। মানে গাণিতিকভাবে এমন স্থানকালের অস্তিত্ব থাকা সম্ভব যেখানে অতীতে যাওয়ার পথ তৈরি হতে পারে। কিন্তু খারাপ খবরটা হলো, এই গাণিতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে যে পরিস্থিতি দরকার, যেমন বিপুল পরিমাণ ঋণাত্মক শক্তি বা একটা স্থিতিশীল ওয়ার্মহোল, সেগুলো হয়তো আমাদের মহাবিশ্বের প্রাকৃতিক নিয়ম দিয়েই নিষিদ্ধ করা আছে। সোজা কথায়, যা গণিতে সম্ভব তা হয়তো বাস্তবে সম্ভব নাও হতে পারে। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা খুব গভীর প্রশ্নের জন্ম দেয়। হতে পারে কি পদার্থবিজ্ঞানের আইনগুলোই এমনভাবে তৈরি হয়েছে যা এই মহাবিশ্বকে প্যারাডক্সের হাত থেকে রক্ষা করে? হয়তো মহাবিশ্বের নিজস্ব একটা সুরক্ষা ব্যবস্থা আছে, যা কারণ এবং ফলের এই শৃঙ্খলাকে কখনোই ভাঙতে দেয় না। এর আসল উত্তরটা কি, তা হয়তো সময়ই আমাদের বলে দেবে।